স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনুভা। এবারে জানাবো খবরের বিস্তারিত। ইসরায়েল ইরান সংঘাতে সরাসরি জড়ালো যুক্তরাষ্ট্র। ইরানের ফর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন যুদ্ধবিমান। এর পরপরই ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান শান্তি না চাইলে আরও হামলা চলবে। নিজ দেশে 3টি স্থাপনায় হামলার কথা নিশ্চিত করলেও পারমাণবিক সরঞ্জাম সরিয়ে নেয়ার কথা জানিয়েছে ইরান। এই ঘটনায় ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে একই সাথে তেহরানের পাল্টা হামলার শঙ্কায় ইসরায়েল জুড়ে নেওয়া হয়েছে সতর্কতা। কথা দিয়েও কথা রাখলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধে জড়ানোর বিষয়ে 2 সপ্তাহ সময়ের কথা বলেছিলেন, কিন্তু সেই কথার একদিনের মাথায় শনিবার রাতে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার কথা জানালেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রে ফিরেছে মার্কিন যুদ্ধবিমান। এই হামলায় যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বোমারু বিমান অংশ নিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। এদিকে হামলার পর স্থানীয় সময় শনিবার রাত 10টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। এ সময় ইরানের উপর যুক্তরাষ্ট্রের চালানো এ হামলাকে অসাধারণ সামরিক সাফল্য বলে উল্লেখ করে ট্রাম্প। পাশাপাশি জানান, ইসরায়েলের সাথে সমন্বয় করেই এ হামলা চালানো হয়েছে। ইরানের 3টি পারমাণবিক স্থাপনা এরই মধ্যে ধ্বংস করা হয়েছে। এরপরও ইরান যদি শান্তি না চায় তবে আরও বড় হামলা চালানো হবে। মনে রাখবেন, টার্গেট এখনো বাকি। আমি নেতানিয়াহুকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আমরা এমন একটি দল হিসেবে কাজ করছি যা আগে কখনো কোনো দল করেনি। ইসরায়েলের ভয়াবহ হুমকি মুছে ফেলতে আমরা এরই মধ্যে অনেক দূর এগিয়েছি। এর কিছুক্ষণের মধ্যেই হামলার জন্য ট্রাম্পকে অভিনন্দন জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইরানে হামলা চালানোর এই সিদ্ধান্তে বিশ্বের ইতিহাস বদলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইতিহাসের রেকর্ড থাকবে। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শাসন ব্যবস্থাকে অস্বীকার করেছে মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে হামলার কথা স্বীকার করেছে ইরান। তবে তেহরান জানিয়েছে, বোমা হামলার আগেই ওই স্থাপনাগুলো থেকে সরিয়ে নেওয়া হয় পারমাণবিক সরঞ্জাম ও তেজস্ক্রিয় উপাদান। এদিকে ইরানের পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছে ইরান। এর জেরে মার্কিন নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা ও হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। মার্কিন গণমাধ্যম CNN বলছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাবশালী একজন উপদেষ্টা পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার জবাবে এখন যুক্তরাষ্ট্রকে টার্গেট করা হবে বলে জানান তিনি। ইরানের 3 পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলার ঘটনায় নিন্দা এবং সমালোচনার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছে জাতিসংঘ। ইরানের ফর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানে পারমাণবিক স্থাপনায় মার্কিন যুদ্ধবিমান আঘাত হানার পরপরই প্রতিক্রিয়া জানিয়েছে নিউজিল্যান্ড। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়বে। দ্রুত আলোচনার টেবিলে বসার আহ্বান জানান তিনি। ইরানের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি আন্তর্জাতিক ও শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে অস্ট্রেলিয়া। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তির বার্তাও দেওয়া হয়েছে বলে জানায় দেশটি। সৌদি আরব বলছে, ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে হামলার পর আশপাশের এলাকায় এখন পর্যন্ত কোনো ধরনের রাসায়নিক দূষণ ঘটেনি। এছাড়া মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে মেক্সিকো, ভেনেজুয়েলা সহ কয়েকটি দেশ। জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষকদের ওপর পুলিশের আক্রমণের অভিযোগ উঠেছে। এ সময় তাদের উপর লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড ছোড়া হয় বলে জানান আন্দোলনকারীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে নন এমপিও সংগঠনে মোর্চা সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ এর উদ্যোগে শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হয়। বেসরকারি শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় বসার জন্য নির্বাচিত হয়েছিলেন ৮৩,৮৬৫ জন প্রার্থী। ৪ জুন চূড়ান্ত ফল প্রকাশিত হলে তাদের মধ্য থেকে ৬০,৫২১ জন প্রার্থী উত্তীর্ণ হন। অনুত্তীর্ণ
23,000 প্রার্থীর একাংশ সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে তাদের উত্তীর্ণ ঘোষণা করে শিক্ষক নিবন্ধন সনদ দেওয়ার দাবি জানান। এ সময় তাদের উপর পুলিশ হামলা করে বলে জানান আন্দোলনকারীরা। এ বিষয়ে আরও জানতে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। ইমন, পরিস্থিতি এখন কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। তাসনুভা, আমি আপনাকে একটু বলি, সেটি হচ্ছে যে সকাল থেকেই এই প্রেস ক্লাবের সামনে মূলত দুইটি শিক্ষক সংগঠনের কর্মসূচি ছিল। একটি হচ্ছে নন এমপিওভুক্ত শিক্ষকদের একটি সংগঠন, যারা এমপিও ভুক্তির জন্য দাবি জানিয়ে আসছিল দীর্ঘদিন ধরে। কয়েকদিন ধরেই তারা এখানে অবস্থান নিয়ে তারা কর্মসূচি পালন করছে। এখনও তারা এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছে। সম্মিলিত নন এমপিওভুক্ত ঐক্য পরিষদের ব্যানারে তারা এমপিওভুক্তের দাবি জানিয়ে আসছে, তারা এখানে অবস্থান করছিল। আর ঠিক এর পাশেই আরেকটি সংগঠন, শিক্ষক সংগঠন, যারা সারা বাংলাদেশে প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বেসরকারি শিক্ষক হিসাবে নিবন্ধন পরীক্ষায়। সেই নিবন্ধন পরীক্ষায় 83,000 পরীক্ষার্থীর মধ্যে 23,000 উত্তীর্ণ হতে পারেনি। সেই 23,000 শিক্ষকের যারা নিবন্ধনে উত্তীর্ণ হতে পারেনি, তাদের দাবি হচ্ছে যে তারা একটা অংশ এখানে আন্দোলন করছিল, তারা মূলত এখানে রাস্তা অবরোধ করেছিল। তাদের দাবি হচ্ছে যে তারা যে 23,000 শিক্ষক নিবন্ধন হতে পারেনি প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষায় তারা অংশ নিয়েছে, তাদের কথা হলো যে যেহেতু আমরা অংশ নিয়েছি সেহেতু আমাদের একটি সার্টিফিকেট দিতে হবে। এই সার্টিফিকেটের দাবিতে মূলত তারা এখানে অবস্থান করে রাস্তা বন্ধ করে দিয়েছিল। এক পর্যায়ে পুলিশের বাধা প্রয়োগ করলে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করার জন্য পুলিশ চেষ্টা করছিল, তখন তাদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া এবং তাদের লাঠিচার্জ করে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে রাস্তা থেকে হটিয়ে দেয়। এবং তারা এই মুহূর্তে রাস্তা থেকে সরে গিয়েছে এবং বিচ্ছিন্নভাবে তারা প্রেস ক্লাবের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে এই মুহূর্তে যান চলাচল আবার স্বাভাবিক হয়েছে। আর এমপিও ভুক্তির জন্য যারা আবেদন করছে তারা প্রেস ক্লাবের একপাশে রাস্তার ফুটপাতে অবস্থান নিয়ে তারা তাদের দাবি জানাচ্ছে। এই মুহূর্তে যান চলাচল আবার স্বাভাবিক হয়েছে এবং পুলিশ সদস্য সতর্ক অবস্থায় রয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সুনির্দিষ্টভাবে অনেকগুলো বিষয়ে একমতে পৌঁছানো যায়নি। এই বৈঠকের মাধ্যমে দলগুলো একটি জায়গায় আসতে পেরেছে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে কথা বলেন তিনি। আলী রিয়াজ বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ, সংসদের উচ্চকক্ষ, রাষ্ট্রের মূলনীতি, নারী প্রতিনিধিত্ব নিয়ে অমীমাংসিত দিকগুলো আলোচনা হচ্ছে। কাছাকাছি আসার অনেক সুযোগ তৈরি হয়েছে বলে সেটা আমরা লক্ষ্য করছি। তারপরেও আমি স্মরণ করিয়েছি যে আমাদের আসলে সুনির্দিষ্ট সময়ের মধ্যে যেহেতু কিছু বিষয়ে এক জায়গায় আসতে হবে, করতে হবে, সেই জন্য প্রত্যেকেই যে মানসিকতার জায়গা থেকে আপনারা শুরু করেছেন সেটাকে একটু শক্তিশালী করে সেটা হচ্ছে ছাড় দেওয়ার প্রয়োজন হবে। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর দেখতে চায় যুক্তরাষ্ট্র, এমনটি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির নেতাদের সাথে দেখা করতে আসেন মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাক বন্স। বৈঠকের পর ব্রিফ করেন বিএনপির সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে আগামী 1 মাসের মধ্যে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব জানিয়ে আমির খসরু মাহমুদ বলেন, সংস্কারের পর নির্বাচনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ, এমন প্রত্যাশার কথাও জানান মার্কিন রাষ্ট্রদূত। বৈঠকে দলে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন আমরা যেদিকে যাচ্ছি সেটার একটা দিনক্ষণ মোটামুটি একটি সিদ্ধান্তে আসা গেছে ফেব্রুয়ারি। এটা সকলের জন্য স্বস্তি, শুধু বাংলাদেশের ভিতরে তো না, বাংলাদেশে যারা পার্টনার আছে বিদেশে, আমেরিকা সহ সবার জন্য একটা স্বস্তি। কারণ সবাই তো একটা এইসব ব্যাপারে একটা কর্ম পরিকল্পনা থাকে। বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় জাপান। সকালে রাজধানী মগবাজারের কার্যালয়ে জামায়াতে ইসলামী নেতাদের সাথে বৈঠকে কথা জানান বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাদাত সিনচি। পরে বৈঠক নিয়ে ব্রিফ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বাংলাদেশ এবং জাপানের শিল্প, বাণিজ্য, ব্যবসার ক্ষেত্রে উভয়ের সাথে আমরা কিভাবে আরো সমৃদ্ধ হতে পারি, উত্তরোত্তর অগ্রগতি হতে পারে, আমদানি রপ্তানি পণ্যের ব্যাপারে আমরা কি করতে পারি সে বিষয়ে আমাদের
মাননীয় প্রেসিডেন্টের সাথে মত বিনিময় করেছেন। জাপান ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে। জাপান বাংলাদেশের কৃষি ও শিক্ষায় বিনিয়োগ করতে আগ্রহী। আগামী সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু দেখতে চায় জাপান। নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন জমা দেওয়ার শেষ দিন আজ। এ বিষয়ে আরও খবর জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর, এখন পর্যন্ত কয়টি দল আবেদন জমা দিয়েছে, পরিস্থিতি কেমন দেখছে নির্বাচন কমিশনের, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি আমার কাছে জানতে চেয়েছিলেন, আসলে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের নতুন দলের জন্য আবেদন করেছে প্রায় 12টি রাজনৈতিক অনিবন্ধিত 12টি রাজনৈতিক দল। তারা কিন্তু আজকে কিন্তু সকাল থেকে প্রায় 3-4টি দল এসেছেন, আর বিগত আগের দিনগুলোতে কিন্তু আরও দিয়েছিল। আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি, আজকে কিন্তু সকাল থেকে যে ঘটনাটি ঘটেছে নির্বাচন কমিশনের, সেটি আপনার জানার জন্য বলছি, আমাদের দর্শকদের জন্য বলছি। আসলে আজকে নির্বাচন কমিশনে বিএনপির একটি প্রতিনিধি দল এসেছিলেন। তারা কিন্তু বিগত 14, 18 এবং 2024 সালে যে নির্বাচনগুলো হয়েছে, সে বিতর্কিত প্রশ্নবিদ্ধ নির্বাচনগুলো নিয়েই কিন্তু মূলত আজকে তারা এখানে এসেছিলেন একটি মামলা করার জন্য এবং মামলার কপি জমা দেওয়ার জন্য। মামলা করেছেন যদিও শেরেবাংলা থানায়, সে থানায় গিয়ে তারা সেই কপিটা নিয়ে এসে জমা দিয়েছেন নির্বাচন কমিশনে। বর্তমান কমিশনের অধীনে তারা জানিয়েছেন, বিএনপি প্রতিনিধি দল বলেছেন, তাদের বিরুদ্ধে যে সকল নির্বাচন কমিশনার ছিলেন এবং প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তিনটি নির্বাচনে, সেই সময় তাদের বিরুদ্ধেই কিন্তু এই মামলাটি করেছেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যই কিন্তু মামলাটি করেছেন। এদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার কিন্তু এটি সুপারিশ করেছেন এবং সেই সাথে সেই কাগজ কপিটি কিন্তু নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের কাছে জমা দিয়েছেন বিএনপির সেই প্রতিনিধি দলটি। আসলে 2014 সালে যে নির্বাচন হয়েছিল, সেই সময় কিন্তু বিএনপি ওই সময় কিন্তু নির্বাচনটি বর্জন করেছিল। আর যদি আরেকটি বিষয় আপনাকে বলি, যে 2018 সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনকে কিন্তু বিএনপি বলেছিল নিশি রাতের নির্বাচন। সেই সাথে 2024 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনকেও কিন্তু তারা বলেছিল ডামি নির্বাচন, অর্থাৎ তাদের আওয়ামী লীগ সরকারের যে আমলে যে নির্বাচনটা হয় 2024 সালে, তারাই কিন্তু তাদের ভিতর থেকে বিরোধী দল বানিয়ে তারা একটি ডামি নির্বাচন করে। আসলে সব মিলিয়ে যে প্রশ্নবিদ্ধ নির্বাচনের কথা বলা হয়েছে, এই নির্বাচন নিয়েই কিন্তু তারা কিন্তু আসলে এই মামলাটি করেছে বিএনপির পক্ষ থেকে। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আজকে বিকেল 3টার দিকে কিন্তু একটি প্রতিনিধি দল। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনি সেখানে থাকবেন, আমরা পরবর্তীতে আপনার সাথে আবারও যুক্ত হব। ডিবিসির সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গে থাকুন।